আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কারখানায় যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন তাদের আইনি সুরক্ষার জায়গাটা ঠিক কতটা মজবুত? বেশিরভাগ সময়ই কিন্তু তারা একটা ধূসর এলাকায় পড়ে যান, তাই না? তো বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর অধীনে আউটসোর্স শ্রমিকদের গ্র্যাচুইটি এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণের যে নীতিমালা তৈরি হয়েছে, আজ আমরা সেটা নিয়েই একদম গভীরে গিয়ে আলোচনা করব। এখানে কোনো ইমোশন বা আবেগ নয়, বরং একদম ফ্যাক্টস এবং কাঠামোগত নিয়মের ভিত্তিতে শ্রমিকদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেটাই আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। পুরো ব্যাপারটাকে সহজে হজম করার জন্য আমরা পলিসিটিকে ৫টা লজিক্যাল ভাগে ভাগ করেছি। নীতিমালার উদ্দেশ্য, ঠিকাদার ও কারখানার দায়িত্ব, গ্র্যাচুইটির নিয়ম, মৃত্যুজনিত ক্ষতিপূরণ এবং সবশেষে জবাবদিহিতা ও মনিটরিং। চলুন আমাদের প্রথম পয়েন্টে ঢোকা যাক, নীতিমালার উদ্দেশ্য ও পরিধি। আসলে এই পলিসিটা ঠিক কাদের জন্য কাজ করবে? সহজ কথায় বলতে গেলে এই কাঠামোর একদম মূল উদ্দেশ্যই হচ্ছে ১০০% স্বচ্ছতা নিশ্চিত করা। কারখানার ভেতরে কাজ করা প্রতিটা আউটসোর্স শ্রমিক যেন বিনা ঝক্কিতে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি আর ক্ষতিপূরণ পান, সেটাই এর লক্ষ্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নিয়মটা কিন্তু শুধু স্থায়ী শ্রমিকদের জন্যই নয়, বরং কারখানায় নিয়োজিত সকল অস্থায়ী আউটসোর্স শ্রমিক এবং তাদেরকে যে ভেন্ডার বা ঠিকাদাররা সরবরাহ করছে সবার ওপর এটা সমানভাবে খাটবে। মানে এখানে কোনো ফাঁকফোকর রাখা হয়নি, সবাইকে একই আইনি ছাতার নিচে আনা হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, দায়িত্ব। ঠিকাদার আর কারখানার মধ্যে কার ভূমিকা আসলে কী? এই জায়গাটা একটু খেয়াল করবেন, কারণ এখানে ঠিকিদার আর কারখানা কর্তৃপক্ষের ভূমিকার মধ্যে খুব সুন্দর একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে। ঠিকিদারের দায়িত্বটা হচ্ছে পুরোপুরি আইনি এবং আর্থিক, মানে শ্রমিকদের বেতন, গ্র্যাচুইটি বা ক্ষতিপূরণ পরিশোধ করার পুরো দায়ভার কিন্তু ঠিকিদারের। আর অন্যদিকে কারখানা প্রশাসনের ভূমিকাটা মূলত প্রশাসনিক তদারকি এবং কিছুটা মানবিক। তারা মূলত পুরো ব্যাপারটা মনিটর করবে। তারা কিন্তু আইনত ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়, তবে জরুরি কোনো অবস্থায় মানবিক কারণে সহায়তা দিলে সেটা পরে ঠিকিদারের বিল থেকে অ্যাডজাস্ট করে নেবে। বুঝতেই পারছেন, দায়িত্ব এড়ানোর কোনো সুযোগই এখানে রাখা হয়নি। এরপর আমরা দেখব তৃতীয় ভাগ, গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা এবং নিয়মকানুন। এখানে সবচেয়ে ক্রুশিয়াল সংখ্যাটা হচ্ছে ১। হ্যাঁ, ১ বছর। একজন আউটসোর্স শ্রমিককে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হতে হলে তাকে অবশ্যই টানা অন্তত ১ বছর কাজ করতে হবে। এই ১ বছরের কন্টিনিউয়াস সার্ভিসটাই মূলত গ্র্যাচুইটি দরজাটা খুলে দেয়। আর ঠিক এর সাথেই আরেকটা খুব কড়া টাইমলাইন মনে রাখতে হবে, সেটা হলো ৩০ দিন। কোনো শ্রমিক যদি চাকরি ছাড়েন বা তাকে ছাঁটাই করা হয়, তবে ঠিকাদার প্রতিষ্ঠান আইনত বাধ্য থাকবে ঠিক পরবর্তী ৩০ দিনের মধ্যে ওই গ্র্যাচুইটির টাকা পুরোপুরি বুঝিয়ে দিতে। মানে আজ নয়, কাল করে ঘোরাবার কোনো সুযোগই এখানে নেই। এই পুরো গ্র্যাচুইটি প্রসেসটা যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। যোগ্যতা হলো অন্তত ১ বছরের কাজ। হিসাবটা হবে শেষ বেসিক বেতনের নির্দিষ্ট হারে, যা মূলত ৩০ দিনের মজুরির সমান। আর সময়সীমা ওই যে বললাম, চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে। এত সুন্দর একটা স্ট্রাকচার পুরো প্রক্রিয়াটাকে একদম পানির মতো পরিষ্কার করে দেয়। তবে শুধু মুখে বললেই তো আর হবে না, তাই না? প্রমাণ তো লাগবে। আর এই জন্যেই ঠিকাদারদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে ৪টা মূল ডকুমেন্ট মেনটেন করার: নিয়োগপত্র, হাজিরা খাতা, বেতন রেজিস্টার আর চাকরিকালীন সময়ের প্রমাণ। এই রেকর্ডগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে গ্র্যাচুইটি দেওয়া আর সেটা মনিটর করা দুটোই তো অসম্ভব। তাই এগুলো রাখা একদম মাস্ট। এবার আমরা একটু গম্ভীর কিন্তু অত্যন্ত জরুরি একটা টপিকে যাব, আমাদের চতুর্থ ভাগ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও জরুরি সহায়তা। কাজ চলাকালীন যদি কোনো শ্রমিকের মৃত্যু হয়, তবে ঠিকাদারকে খুব দ্রুত শোকসন্তপ্ত পরিবারের কাছে পাওনাগুলো বুঝিয়ে দিতে হবে, আর সেটা একটা নির্দিষ্ট সিরিয়াল মেনে। প্রথমেই আসবে শ্রম আইন অনুযায়ী লিগ্যাল ক্ষতিপূরণ। এরপর দেখতে হবে কোনো বকেয়া বেতন আছে কিনা, তারপর জমা হওয়া ছুটির টাকা বা লিভ এনক্যাশমেন্ট, আর সবশেষে যদি ১ বছরের বেশি কাজ করে থাকে তবে গ্র্যাচুইটি। এই ক্রমানুসারে পেমেন্ট করাটা কিন্তু বাধ্যতামূলক।
এই পলিসির সবচেয়ে অসাধারণ দিকটা আমার কাছে কি মনে হয়েছে জানেন? এটা শুধু একটা শুকনো আইনি খসড়া নয়, বরং এটা রিয়েল ওয়ার্ল্ডের একটা মানবিক ক্রাইসিস রেসপন্সের দিকে ফোকাস করে। মানে বিপদের সময় তাৎক্ষণিক একটা মানবিক সমাধান কিভাবে দেয়া যায়, সেটা এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। যেমনটা বলছিলাম, কারখানা প্রশাসনের কিন্তু সরাসরি কোনো আইনি দায় নেই, কিন্তু শোকের মুহূর্তে মানবিক কারণে তারা দাফন বা সৎকারের খরচ, লাশ পরিবহন বা পরিবারের জন্য ইনস্ট্যান্ট কিছু ক্যাশ সাপোর্ট দিতে পারে। আর রিকভারি মেকানিজমটা দারুণ। কারখানা যে টাকাটা তাৎক্ষণিকভাবে দিল, সেটা পরে ওই ঠিকাদারের বিল থেকেই কেটে বা সমন্বয় করে নেওয়া হবে। এতে পরিবারের তাৎক্ষণিক বিপদও কাটল, আবার কারখানার উপরও কোনো স্থায়ী চাপ পড়ল না। উইন উইন সিচুয়েশন, তাই না? এবার আসা যাক আমাদের শেষ ভাগে, জবাবদিহিতা, শাস্তি এবং মনিটরিং। নিয়ম তো হলো, কিন্তু মানবে কে? কমপ্লায়েন্সের ক্ষেত্রে এখানে একটা নাম্বার খুব ভালো করে মনে রাখতে হবে। ২৪ ঘন্টা। মৃত্যুজনিত যে কোনো ঘটনা ঘটার ঠিক ২৪ ঘন্টার মধ্যে কারখানা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে। এখানে কোনোভাবেই ঢিলেমি করার বা দেরি করার সুযোগ নেই। আর নিয়ম ভাঙলে কি হবে? শাস্তির বিধান কিন্তু বেশ কড়া। প্রথমত, প্রতিটি ঠিকাদারকে এই নিয়মগুলো লিখিতভাবে গ্রহণ করে চুক্তিতে ঢোকাতেই হবে। আর যদি কেউ এই নিয়ম ভাঙে বা ক্ষতিপূরণ দিতে টালবাহানা করে, তাহলে বিল পেমেন্ট আটকে দেওয়া থেকে শুরু করে চুক্তি বাতিল, এমনকি কারখানায় চিরতরে ব্ল্যাকলিস্ট করার মতো চরম শাস্তির মুখে পড়তে হবে তাদের। এটাই এই পলিসিটার সবচেয়ে শক্তিশালী দিক। এই পুরো সিস্টেমটা ঠিকঠাক চলছে কিনা সেটা নিশ্চিত করতে কারখানা প্রশাসন একটা কন্টিনিউয়াস মনিটরিং ব্যবস্থা চালাবে। তারা প্রতি মাসে শ্রমিকদের সার্ভিস রেকর্ড চেক করবে, ঠিকাদাররা ঠিকমতো গ্র্যাচুইটি আর ক্ষতিপূরণ দিচ্ছে কিনা তার রিপোর্ট বাধ্যতামূলকভাবে জমা নেবে। মানে ফাঁকফোকর বলার কোনো রাস্তাই আর খোলা থাকছে না। দিন শেষে এই নির্দেশিকার মূল লক্ষ্যটা কিন্তু একটা ব্যালেন্সড ইকোসিস্টেম তৈরি করা। এতে করে আউটসোর্স শ্রমিকরা যেমন তাদের ন্যায্য অধিকার পাচ্ছে, তেমনি ঠিকাদারদের দায়বদ্ধতাটাও একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। এতে কারখানার উপর অযথা চাপ কমে আর একটা মানবিক ও সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় থাকে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা প্রশ্নই কিন্তু মাথায় ঘোরে। এই যে এত কড়া নজরদারি, এত শাস্তিমূলক ব্যবস্থা, এগুলো কি সত্যিই আউটসোর্স শ্রমিকদের দৈনন্দিন বাস্তবতায় বড় কোনো পরিবর্তন আনতে পারবে? খাতায় কলমে থাকায় চমৎকার নিয়মগুলো কি শেষমেশ বাস্তবের মাটিতে তাদের অধিকার পুরোপুরি সুরক্ষিত করবে? উত্তরটা হয়তো সময়ে বলে দেবে। তবে হ্যাঁ, স্বচ্ছতা আর জবাবদিহিতার পথে এটা যে একটা বিশাল আর পজিটিভ পদক্ষেপ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই। ভবিষ্যতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরে আমরা প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত জানার এই আগ্রহটা এইভাবেই ধরে রাখুন।